ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 2021 নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে। আজকে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে একটি অধ্যায় আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকে কিন্তু খুব মন দিয়ে শুনবে এবং তোমরা বাড়িতে সেই অধ্যায়গুলো একটু ভালো করে অনুশীলন করবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তাহলে দেখো, প্রথমে আমরা জানব ধ্বনি কাকে বলে। না, ধ্বনি কাকে বলে আমরা প্রত্যেকেই আগেই শিখে এসেছি। মানুষের বাক যন্ত্র থেকে উচ্চারিত যে অর্থপূর্ণ শব্দ, আবারও বলি, মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে অর্থপূর্ণ শব্দ বা আওয়াজ, তাকে বলা হয় ধ্বনি। আর বর্ণ তাহলে কি? না, বর্ণ হলো সেই ধ্বনির লিখিত রূপ, তাকে বর্ণ বলে। এখন তোমাদেরকে জানতে হবে এই ধ্বনির শ্রেণী বিভাগ। তাহলে ধ্বনিকে আমরা যে উচ্চারণ করি, সেই উচ্চারণ রীতি অনুযায়ী ধ্বনিকে কটা ভাগে ভাগ করা হয়? না, উচ্চারণের রীতি অনুযায়ী ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি সেই দুটো? এক হচ্ছে স্বরধ্বনি আর দুই হলো ব্যঞ্জন ধ্বনি। তাহলে দেখো, ধ্বনি তার উচ্চারণের রীতি অনুযায়ী ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়। এক হলো স্বরধ্বনি আর দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার দেখো, আমরা যাব স্বরধ্বনি বা স্বরবর্ণ যেগুলো। তাহলে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কি কি আছে? সেখানে দেখো, স্বরবর্ণ আছে অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও আর ও। দেখো, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও আর ও। দেখো, লিকার, এই লিকারের কোনো ব্যবহার কিন্তু স্বরবর্ণে বা বাংলা যে বর্ণমালা, সেখানে কিন্তু লিকারের কোনো ব্যবহার নেই। সেই জন্য লিকারটাকে বাদ দেওয়া হয়েছে। এরপরে দেখো, এই যে বাংলা যে বর্ণমালায় যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলো কিন্তু সব বর্ণগুলোকে কিন্তু আমরা উচ্চারণ করি না বা আমাদের প্রয়োজন হয় না। তাহলে কি জানলাম? না, দেখো, বাংলা বর্ণমালায় যে সমস্ত বর্ণগুলো রয়েছে, যে স্বরবর্ণগুলো যেগুলো রয়েছে, সেগুলো সব কিন্তু আমরা উচ্চারণ করি না, সবগুলো আমাদের প্রয়োজন হয় না। তাহলে কোন কোনগুলো দেখো আমরা আলাদা করে যেগুলোকে উচ্চারণ করি না, সেগুলো এক নম্বর দেখো, বাংলার যে দীর্ঘস্বর রয়েছে। কি কি দীর্ঘস্বর? না, দীর্ঘ ই আর দীর্ঘ, অর্থাৎ দীর্ঘ উ আর দীর্ঘ ই, এর কিন্তু আলাদা করে আর কোনো উচ্চারণ নেই। কেন? দেখো না, আমরা যখন ধরো আমরা বলি পাখি, ঠিক আছে, সেখানে দেখো হ্রস্বইকার রয়েছে। এখানে কিন্তু ই, ই যেটা, এটা হ্রস্বই এভাবে উচ্চারণ হয়। কোথাও যদি সেটা দীর্ঘই হয়, সেখানে কিন্তু তার আলাদা করে আর কোনো উচ্চারণ নেই। আবার দেখো কুল, কয়ে হ্রস্ব ল, যেখানে কয়ে দীর্ঘ ল, সেখানে কিন্তু এই দীর্ঘর জন্য আর আলাদা করে কোনো উচ্চারণ নেই। উ, এটাই উচ্চারণ হয় কুল।
কিন্তু কোনো উচ্চারণ নেই, অর্থাৎ দীর্ঘ ই আর দীর্ঘ এর কোনো আলাদা উচ্চারণ নেই, উচ্চারণে কোনো তফাৎ বা তারতম্য থাকে না। 2 নম্বর দেখো রি, যেটা স্বরবর্ণমালায় যেটা দেখো রি রয়েছে, এই রিটার প্রয়োগ কিভাবে হয়? রিটা যখন আমরা উচ্চারণ করি সেটাকে কিভাবে উচ্চারণ করে দেখো না রয়ে বসন্ত যুক্ত হর্ষ। যখন ধরো আমরা বলছি ঋষি, ঋষি, এখানে উচ্চারণটা কেমন হচ্ছে না র যুক্ত হর্ষই রি, এইরকম উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই রিটার কিন্তু কোনো আলাদা আর উচ্চারণ নেই। ঠিক সেইভাবে লিকার যেটা সেটা কিন্তু ল যুক্ত হর্ষই সমান লয়ে হর্ষই লি, এইভাবে উচ্চারণ হয়, অর্থাৎ লিকারের আলাদা আর কোনো উচ্চারণ নেই। এরপর 3 নম্বর দেখো ওই আর ও, ওই স্বরবর্ণমালার ওই আর ও, এই দুটো কিন্তু একক স্বর নয়, এগুলো কি না এগুলো হচ্ছে যৌগিক স্বর। কিভাবে না যৌগিক স্বর কাকে বলে না দুটো ভিন্ন স্বর যখন সন্ধির মাধ্যমে একসাথে মিলিত হয় তখন তাকে যৌগিক স্বর বলা হয়। তাহলে এগুলো দ্বিস্বর, দুটো স্বরধ্বনির মিলিত রূপ, তাহলে আমরা দ্বিস্বর বলতে পারি, আবার যৌগিক স্বরও বলতে পারি। কেন না একের বেশি অর্থাৎ দুটো করে স্বরধ্বনির বা স্বরবর্ণের মিলিত রূপ। যেমন ধরো ঐকার, কিভাবে হয় ঐকার না ওই ও যুক্ত ই, ঠিক আছে, ও যুক্ত ই, আর যেখানে হচ্ছে ও সেখানে কি হচ্ছে না ও যুক্ত উ, ও, ও আর ওই, ঠিক আছে, দুটো করে স্বরধ্বনির মিলিত রূপ হচ্ছে ওই আর ও, ও। তাহলে এগুলো হলো দ্বিস্বর বা যৌগিক স্বর। এরপর দেখো বাংলা বর্ণমালায় এমন একটা স্বরধ্বনি রয়েছে যে স্বরধ্বনিটা উচ্চারণে বাংলা বর্ণমালায় তার কোনো আলাদা প্রতীক বা চিহ্ন নেই। আবারও বলি যে বাংলা বর্ণমালায় এমন একটি স্বরধ্বনি উচ্চারিত হয় যার বর্ণমালায় প্রতীক বা চিহ্ন নেই। সেটা কি না সেটা হচ্ছে অয় জফলা আকার, এইভাবে উচ্চারণটা হয়। এর দেখো একে যখন আমরা প্রয়োগ করি কিভাবে সেটা না অ যুক্ত জ ফলা যুক্ত আ কা, অর্থাৎ আকারের চিহ্নটা, এটাকে আমরা কিভাবে প্রয়োগ করি না অ যুক্ত জ ফলা, এই যে জ ফলা যুক্ত আকার দিয়ে এটাকে বোঝানো হয়। যেমন ধরো আমরা যখন বলবো ব্যাকরণ, ব্যাকরণ কিভাবে উচ্চারণ হচ্ছে ব্যা, বয়ে জফলা আকার, অর্থাৎ এই যে বয়ে বসন্ত যুক্ত তারপর দেখো ব জফলা আকার, জফলা তার সাথে আকার দিয়ে ব্যা, এই যে উচ্চারণটা এটা জফলা আকার দিয়ে এর উচ্চারণ হয়। আবার আমরা বলতে পারি ব্যায়াম, বয় জফলা আকার অন্তঃস্থয়ে আকার ম। সুতরাং দেখো বাংলার যে উচ্চারিত স্বরধ্বনিগুলো সেগুলো কি কি তাহলে না অ আ হর্ষই হর্ষু এ ও আর এ। আমরা দেখে নেব দেখো বাংলার যে উচ্চারিত স্বরধ্বনিগুলো সেগুলো হচ্ছে অ আ হর্ষই হর্ষু এ ও আর অয় জফলা অর্থাৎ এ। দেখো এখানে 7টা স্বর 1 2 3 4
মৌলিক স্বর। এই 7টা স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বর, যেগুলোকে আলাদা করে ভাঙা যায় না। মূল হচ্ছে এই 7টা স্বরধ্বনি। তাহলে আমরা দেখো একটা ছকের মাধ্যমে তোমাদের দেখায় যে বাংলা স্বরবর্ণমালা, তার মৌলিক স্বর কোনগুলো আর অন্যান্য স্বরধ্বনিগুলোর বা পরিচয় কি। স্বরবর্ণমালা, মৌলিক স্বর, আর হলো অন্যান্য স্বর। তাহলে দেখো স্বরবর্ণমালা কোনগুলো? বাংলার যে স্বরবর্ণমালা রয়েছে অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব রি, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব, তারপর দীর্ঘ রি, লিটার ব্যবহার নেই, এ, ওই, ও, ও আর জফলা আকা। লিটার ব্যবহার নেই, আমি লিটার লিখিনি। অ, আ, হর্ষ দীর্ঘ ই, হর্ষ দীর্ঘ রি, এ, ওই, ও, ও আর অয় জফলা আকা। এখানে দেখো এই যে অয় জফলা আকারটা, এটাকে আমরা মৌলিক স্বরের জায়গায় দেখবো। এটাকে বাদ দিলাম, এখানে স্বরবর্ণমালা বাদ দিলাম। তাহলে মৌলিক স্বর আমরা এখান থেকেই নিয়ে নেবো। দেখো অ, আটি, আ, হ্রস্ব ই, হ্রস্ব আর এ, ও আর অয় জফলা আকার। দেখো 7টা মৌলিক স্বর অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব, এ, ও আর অয় জফলা আকার। এই 7টা হচ্ছে মৌলিক স্বর। আর স্বরবর্ণমালার মধ্যে রয়েছে এইগুলো। আর কি না, অন্য স্বরধ্বনির পরিচয়, যে পরিচয়টা এর আগে আমি দিয়েছি। যেমন ধরো দীর্ঘ ই আর এই যে দীর্ঘ, দীর্ঘ ই আর দীর্ঘ উ, এর কি না, এর উচ্চারণটা দীর্ঘস্বর, এর উচ্চারণ আলাদা করে আর কোনো উচ্চারণ নেই। সেই জন্য এই দীর্ঘ স্বরগুলোকে আমরা কি করব না, এখান থেকে আলাদা করব। দীর্ঘ ই আর দীর্ঘ উ, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। এগুলো হচ্ছে দীর্ঘস্বর। আবার দেখো রি, এর আগে আমি বলেছি যে রি এটা কিভাবে উচ্চারণ হয় না, র যুক্ত হ্রস্ব ই, এইভাবে উচ্চারণ হয়। র যুক্ত হ্রস্ব ই সমান রয়ে হ্রস্ব ই, এইভাবে উচ্চারণ হয়। আর লিকার তো কোনো তার প্রয়োগ নেই, সেটা কিভাবে না, ল যুক্ত হ্রস্ব ই সমান লয়ে হ্রস্ব ই, এইভাবে উচ্চারণ। আর কি না, এই যে ঐকার আর ঔকার, ওই আর ও, এটা হলো দ্বিস্বর বা যৌগিক স্বর। দ্বিস্বর বা যৌগিক স্বর। তাহলে দেখো আমরা এই স্বরধ্বনিগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করে নিয়েছি। স্বরধ্বনি বা স্বরবর্ণমালাটাকে, সেখানে স্বরবর্ণমালায় দেখো অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি, এ, ওই, ও, ও। এর থেকে দেখো মৌলিক স্বর কোনগুলো? মৌলিক স্বর হচ্ছে অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব, এ, ও আর এ, অয় জফলা আকার। আর অন্যান্য স্বরধ্বনি কোনগুলো না, এদের থেকেই দেখো আলাদা আলাদা পরিচয়। সেটা হচ্ছে দীর্ঘ ই আর দীর্ঘ উ, এগুলো হচ্ছে দীর্ঘস্বর।
এরপর দেখো স্বরধ্বনির শ্রেণী বিভাগে আমরা চলে যাব। স্বরধ্বনির শ্রেণী বিভাগ, বাংলা যে ধ্বনি বা বর্ণমালাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, স্বরধ্বনি আর কি না ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি বা স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। এরপরে আমরা এসে যাব স্বরধ্বনির শ্রেণী বিভাগ। স্বরধ্বনিকে দেখো মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে, হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। হ্রস্বস্বর আর কি দীর্ঘস্বর। তাহলে হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। হ্রস্বস্বর কি দেখো, সংস্কৃত ব্যাকরণের নিয়মানুসারে যে স্বরধ্বনি উচ্চারণে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় না, অর্থাৎ অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হয়। হ্রস্ব কথার অর্থই হচ্ছে অল্প বা কম, তাই তো? তাহলে সংস্কৃত ব্যাকরণের নিয়মানুসারে যে স্বরধ্বনি উচ্চারণে অল্প শ্বাসবায়ু লাগে তাকে বলা হয় হ্রস্বস্বর। এই হ্রস্বস্বর কোনগুলো না অ, হ্রস্বই, হ্রস্ব, রি, এ, ও, এগুলো হচ্ছে হ্রস্বস্বর। তাহলে দেখো হ্রস্বস্বর হচ্ছে যে ধ্বনি উচ্চারণে অল্প শ্বাসবায়ুর প্রয়োজন। অল্প শ্বাসবায়ুর প্রয়োজন, তাই তো? তাহলে সেগুলো কোনগুলো না অ, হ্রস্বই আর কি হ্রস্ব, রি, এ আর ও। দেখো এই ছটা, অর্থাৎ অ, হ্রস্বই, হ্রস্ব, রি, এ আর ও, এই ছটি হলো হ্রস্বস্বর। এরপরে আমরা চলে যাব দীর্ঘস্বর। দীর্ঘস্বর কোনগুলো না যে স্বরধ্বনি উচ্চারণে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়। তাকে দীর্ঘস্বর। দীর্ঘস্বর কি না যে স্বরধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু বেশি প্রয়োজন হয়, এবং শ্বাসবায়ু বেশি প্রয়োজন হওয়া মানে কি না সময়টাও বেশি লাগবে, তাই তো? অপেক্ষাকৃত বেশি সময় লাগবে। যখন এখানে দেখো হ্রস্বস্বরে যে স্বরধ্বনিগুলো যে স্বরধ্বনিগুলো উচ্চারণে অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হয়, অর্থাৎ এখানে কি না সময় কম লাগে, সময়টা কম লাগে। আর এখানে যে স্বরধ্বনিগুলো উচ্চারণে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে দীর্ঘস্বর বলে। তার মানে কি না সময় বেশি লাগে, বেশি লাগে।
টেনে উচ্চারণ করা হয় তখন তাকে প্লুতস্বর যেমন ধরো প্লুতস্বরের উদাহরণ কি ধরো একটা গানের আমি লাইন বললাম যে হে নূতন এই যে হে হে এ স্বরটার টান রয়েছে দেখো হে হে নূতন দেখা দি আর বার হে নূতন দেখা দিক আর বার এখানে দেখো যে এ হ যুক্ত হয় হসন্ত যুক্ত এ অর্থাৎ এ স্বরধ্বনিটাকে দেখো একটু টেনে উচ্চারণ করা হয়েছে তাই এটি হলো প্লুতস্বর আবার দেখো যখন কাউকে দূরের কাউকে আমি আহ্বান জানাবো সেটা কিভাবে না কি গো কোথায় গেলে ঠিক আছে এই যে কি গো ও অর্থাৎ ও স্বরটা টেনে উচ্চারণ করা হচ্ছে এটাকে বলা হয় প্লুতস্বর এরপরে দেখো বাংলা স্বরধ্বনির যেমন নিজস্ব বর্ণ আছে ঠিক তেমনই কিন্তু তার কি আছে না তার কিন্তু আরেকটা করে চিহ্ন রয়েছে অর্থাৎ কার চিহ্ন বা কার ওটাকেই বলা হয় চিহ্ন সেই চিহ্ন আছে সেই চিহ্নগুলো কি স্বরধ্বনির বাংলা যে স্বরধ্বনিগুলো রয়েছে তার চিহ্নগুলো আমরা এখন দেখে নেব প্রথমে আসছে দেখো অয়ের কি না অয়ের কিন্তু আলাদা করে কোনো চিহ্ন নেই কোনো চিহ্ন নেই এরপরে দেখো আ অর্থাৎ আ কার যেটা সেটা কেমন আ কার না এই দেখো আকারের চিহ্ন এরপরে আমরা যাবো দেখো হর্ষ অর্থাৎ হর্ষইকার তার চিহ্নটা কেমন হর্ষইকার এরপরে দেখো দীর্ঘইকার কেমন তার চিহ্নটা দেখো এই হলো দীর্ঘইকার এরপরে দেখো হর্ষুকা তার চিহ্ন কেমন এই হলো হর্ষুকার চিহ্ন দীর্ঘ কেমন দীর্ঘ এরপর দেখো রি তার চিহ্ন কেমন এইগুলো রি এ এখানে চিহ্ন ওই
সেই বর্ণের চিহ্নগুলো দেখো, অর্থাৎ কার, আ কার, এইভাবে আমরা লিখি। ই কার, যখন ই কার হয় তখন এইভাবে আমরা লিখি। হর্ষই দীর্ঘই, হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ, রি এ ওই ও ও, তার প্রত্যেকটার কিন্তু আলাদা প্রতীক বা চিহ্ন রয়েছে। এরপর আমরা যাব দেখো স্বরধ্বনির উচ্চারণ বৈচিত্র্য। স্বরধ্বনির যে উচ্চারণ বৈচিত্র্য কেমন দেখো না, প্রাচীন ও মধ্যযুগের বাংলায়, প্রাচীন ও মধ্যযুগের বাংলায় শব্দের শেষে যে অ ধ্বনি থাকতো, অ এর স্বাভাবিক উচ্চারণ থাকলেও সেগুলো আগে প্রাচীন বা মধ্যযুগে ছিল, কিন্তু বর্তমানে আধুনিক বাংলায় সেই অ এর উচ্চারণ কিন্তু অনেকাংশেই লুপ্ত হয়েছে। কেমন দেখো, যেমন ধরো দশরথ, তাহলে আমরা এখন দেখব স্বরধ্বনির উচ্চারণ বৈচিত্র্য। স্বরধ্বনির যে উচ্চারণ বৈচিত্র্য দেখো, অ এর উচ্চারণ, প্রথমে আমরা দেখছি অ এর উচ্চারণ বৈচিত্র্য। কেমন না, আমি আগে বলেছি প্রাচীন ও মধ্যযুগের বাংলায় শব্দের শেষে অ এর স্বাভাবিক উচ্চারণ থাকলেও বর্তমানে অর্থাৎ আধুনিক বাংলায় কিন্তু এই অ এর উচ্চারণ অনেকাংশেই লুপ্ত হয়েছে। যেমন ধরো দশরথ একটা শব্দ, সেটাকে আধুনিক বাংলায় কেমন ভাবে উচ্চারণ করা হয়, থ, অর্থাৎ কি না থয়ে বসন্তযুক্ত অ ছিল এখানে, এই অটা কিন্তু এখন উচ্চারণে লুপ্ত হয়ে গেছে। কিভাবে আমরা উচ্চারণ করি না, সেটাকে আমরা উচ্চারণ করি দশরথ হসন্ত, এইভাবে, অর্থাৎ এখানে যে একটা অ ছিল ব্যঞ্জন বর্ণটার সাথে, সেটা কিন্তু লুপ্ত হয়ে গেছে। 2 নম্বর দেখো মধ্যম পুরুষে অনুজ্ঞায়, মধ্যম পুরুষে অনুজ্ঞায় ক্রিয়াপদের সঙ্গে যে অ থাকে সেটা কিন্তু লুপ্ত হয় না। কেমন দেখো, মধ্যম পুরুষে যে অনুজ্ঞা বোঝাতে সেখানে ক্রিয়াপদের শেষে যে অটা থাকে সেটা কিন্তু লুপ্ত হয় না। যেমন ধরো তুমি চলো, যেমন ধরো তুমি চলো, এখানে কি এই যে দেখো বলা হয়েছে তুমি চলো, তুমি মধ্যম পুরুষ, চলো ক্রিয়াপদ, এখানে কিন্তু তুমি চল বলা হয় না, হসন্ত হয় না, চল, অর্থাৎ চয়ে হসন্ত যুক্ত অ যুক্ত লয়ে হসন্ত যুক্ত তুমি চলো, এইভাবে অটা উচ্চারণ হয়, সেখানে লুপ্ত হয় না। আবার যদি বলি যে তোমরা লেখো, তোমরা লেখো, এটা অনুজ্ঞা মধ্যম পুরুষের, তো সেখানে লেখো, সেখানে কিন্তু যে অ ক্ষয়ের পরে ক্ষয়ে হসন্তযুক্ত অ থাকছে, এটা কিন্তু লুপ্ত হয় না, আমরা তোমরা লেখোই বলি, তোমরা লেখ এটা বলি না। এরপর দেখো অনেক সময় শব্দের মধ্যে অ ধ্বনি লুপ্ত হয়, অনেক সময় শব্দের মধ্যকার অ ধ্বনি কিন্তু লুপ্ত হয়ে যায়। কেমন সেটা, যেমন ধরো একটা শব্দ দেখো কলসি, এটা আমরা কিভাবে উচ্চারণ করি না হসন্তযোগী, শব্দের মধ্যে যে ল ছিল এটা কলসি, কিন্তু সেটা আমরা কিভাবে উচ্চারণ করি, কিভাবে না হসন্তযোগী উচ্চারণ করি, লয়ের পরে যে অ ছিল সেই অটা কিন্তু লুপ্তভাবে আমরা উচ্চারণ করি, ক লয় হসন্ত দন্তস্বয় হস্যই, এইভাবে আমরা উচ্চারণ করি কলসি। এরপর দেখো শব্দের শেষে হ বা যুক্ত বর্ণ থাকলে অ এর উচ্চারণ বজায় থাকে, শব্দের শেষে হ বা যুক্ত বর্ণ থাকলে সেখানে কিন্তু অ এর উচ্চারণটা বজায় থাকে। কেমন সেটা দেখো, যেমন ধরো গৃহ,
গয়ে রি হ। শব্দের শেষে কি আছে না হ। এখানে কিন্তু হয়ে অসন্ত এভাবে উচ্চারণ হয় না, এখানে কিন্তু হয়ে অসন্ত যুক্ত অ অর্থাৎ হ এই উচ্চারণটাই হয়। অর্থাৎ এখানে যে অটা রয়েছে অয়ের উচ্চারণটা বজায় থাকে। আবার যখন যুক্ত বর্ণ হবে, যেমন হলো শক্ত তালব্য করে, সেখানে কিন্তু কয়ে বসন্ত যুক্ত তয়ে বসন্ত যুক্ত অ। ঠিক আছে, কয়ে বসন্ত যুক্ত তয়ে বসন্ত যুক্ত অ এইভাবেই উচ্চারণ হয়। অর্থাৎ অটা এখানে অয়ের উচ্চারণটা বজায় থাকে। এরপর দেখো, অকারের পর যদি হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ এবং রি থাকে তাহলে কি না অকার ও কারে পরিণত হয়। আবারও বলি যে অকারের পর যদি হর্ষই থাকে কিংবা দীর্ঘই হর্ষ দীর্ঘ বা রি থাকে সেখানে তাহলে কি হবে না অকারটা ওকারের মতো উচ্চারিত হবে। আমরা তার একটা উদাহরণ দেখে নেব। যেমন ধরো মতি, এটা আমরা কিভাবে উচ্চারণ করছি, এখানে সেই বর্ণ বিশ্লেষণ করি। প্রথমে দেখো ময়ে অসন্ত যুক্ত অ যুক্ত তয়ে বসন্ত যুক্ত ই মতি। এখানে ম অ তারপরে এই যে হর্ষইকারে প্রয়োগ হয়েছে, তাহলে এখানে উচ্চারণটা কিন্তু আমরা করি ময়ে ওকার তয়ে বসন্ত, অর্থাৎ এখানে অয়ের উচ্চারণটা ও এর মতো হয় মতি। আবার যদি থাকে নদী, বানান কি দন্ত ন দয়ে দীর্ঘই, এখানে দন্ত ন অ তারপরে দেখো দয়ে দীর্ঘই আছে, সেখানে উচ্চারণটা কিন্তু দন্ত নয়ে ওকারের মতো উচ্চারিত হয়। ন অটা ন ও ও এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ এখানে অ ও এর মতো উচ্চারিত হয়। আবার দেখো কথ্য ভাষায় দুই অক্ষরের বিশেষণ পদের শেষে অধ্বনি ও ধ্বনিতে পরিণত হয়। আবারও বলি, কথ্য ভাষায় দুই অক্ষরের যে বিশেষণ পদ রয়েছে সেখানে বিশেষণ পদটার শেষে যে অধ্বনি সেটা ও ধ্বনিতে পরিণত হয়। যেমন ধরো দুই অক্ষরের একটা বিশেষণ পদ ধরো বড়, এটাকে আমরা কিভাবে উচ্চারণ করি বড়, তাই তো র অ ছিল সেটা ওয়ে পরিণত হয়ে উচ্চারিত হয় বড়। আবার ধরো যদি আমরা বলি ছোট, এটা একটা বিশেষণ পদ, সেটা কিভাবে উচ্চারিত হয় ছোট, এইভাবে উচ্চারিত হয়। তারপরে দেখো ল ত দ ব, ল ত ছ আর ব, এই বিভক্তিযুক্ত ক্রিয়াপদের শেষে অধ্বনি ও ধ্বনির মতো উচ্চারণ হয়। আবারও বলি ল ত ছ ব ইত্যাদি বিভক্তিযুক্ত ক্রিয়াপদের শেষে অধ্বনি ও ধ্বনির মতো উচ্চারিত হয়। যেমন ধরো পেলো, এটা একটা বিভক্তিযুক্ত ক্রিয়াপদ। এখানে দেখো যে ল আছে শব্দের শেষে, সেটা লয়ের অটা ওয়ের মতো উচ্চারিত হয়। কিভাবে পেলো, তাই তো পেলো থেকে পেলো এইভাবেই কিন্তু উচ্চারিত হয়। আবার কি যেত, এটা একটা ক্রিয়াপদ, থেকে সেটা কিভাবে উচ্চারণ করি আমরা দেখো এই যেত, এইভাবে আমরা উচ্চারণ করি। এর পরবর্তী চলে যাই দেখো কয়ে মূর্ধন্য স, এর আগে অ ও ধ্বনিতে পরিণত হয়। এর আগে অধ্বনি
মূর্ধন্যস্বরে আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করি। আবার ধরো দক্ষ, এখানে দেখো কয় মূর্ধন্যস্বর আছে, দয়ের পরে অ আছে, অর্থাৎ কয় মূর্ধন্যস্বর আগে যে অটা সেটা অধ্বনি ও ধ্বনিতে পরিণত হয়, অর্থাৎ দয়ে ওকার পরে মূর্ধন্যস্বর দক্ষ। এইভাবে উচ্চারণটা হয়, উচ্চারণটা হয় দক্ষ এইভাবে। এরপরে দেখো শব্দের শুরুতে র ফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে অ ও ধ্বনিতে পরিণত হবে। আবার দেখো বলি, শব্দের শুরুতে র ফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যে অ থাকে সেটা ও ধ্বনিতে পরিণত হয়। তার উদাহরণ দেখো, যেমন ধরো প্রমাণ। আমি বলেছি শব্দের শুরুতে র ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে অ থাকে প্র, তাই তো? কিন্তু আমরা যখন এটা উচ্চারণ করি কিভাবে করি, সেই অ ধ্বনিটা ও ধ্বনিতে পরিণত হয়, প্রমাণ। এইভাবে আমরা উচ্চারণটা করি, প্রমাণ, তাই তো? এরকম আরো অনেক রয়েছে, যেমন ধরো প্রচলিত, পয়ে রফলা চ লয় বর্ষই ত, কিন্তু এটা যখন আমরা উচ্চারণ করি শব্দের শুরুতেই যে রফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে তার সাথে অটা ও এর মতো ওকারের মতো উচ্চারণ হয়, প্রচলিত, পয়ে রফলা ওকারের মতো উচ্চারণটা হয়। তারপর দেখা চলে যায় ত বা ইত প্রত্যয়ান্ত শব্দের শেষে অ ও ধ্বনিতে পরিণত হবে, ত বা ইত প্রত্যয়ান্ত শব্দের শেষে অ ধ্বনি। যেমন ধরো ব্যাকৃত, ত বা ইত প্রত্যয়ান্ত শব্দের শেষে অ ধ্বনি ও ধ্বনিতে পরিণত হয়। তাহলে ব্যাকৃত, তয় হসন্তযুক্ত, এটা আমরা কিভাবে উচ্চারণটা করি না ব্যাকৃত। দেখো আমরা কিন্তু উচ্চারণটা এইভাবে করি, তাই তো? ব্যাকৃত। আবার ধরো অবনত, অবনত, সেটা আমরা কিভাবে উচ্চারণ করি, অবনত। এইভাবে আমরা কিন্তু দেখো উচ্চারণ করি। তাহলে আমরা দেখলাম স্বরধ্বনির উচ্চারণ বৈচিত্র্য। এরপরে দেখো এ এবং এ ধ্বনির ব্যবহার। স্বরধ্বনির উচ্চারণ বৈচিত্র্যে এ এবং এ ধ্বনির ব্যবহার। যেমন ধরো সাধারণত শব্দের শুরুতে এ বা এ কার থাকলে তা কিন্তু অয়জফলা আকার এই ধ্বনিতে পরিণত হয়। যেমন এ ক, এটাকে যখন আমরা উচ্চারণ করি কিভাবে করি, দেখো আমরা এইভাবে উচ্চারণ করি এক, এক, অয়জফলা আকার ক। তাহলে কি সাধারণত শব্দের শুরুতে এ বা এ কার থাকলে তা অয়জফলা আকার এর মতো উচ্চারিত হয়। যেমন ধরো এক। আবার দেখো ময়ে একার রয়, আমি বলেছিলাম একার থাকলেও এ বা এ কার যদি থাকে দুটোর ক্ষেত্রে কিন্তু অয়জফলা আকারের মতো উচ্চারিত হবে। মেলা, এটাকে আমরা উচ্চারণ কেমন করি, দেখো আমরা কিন্তু উচ্চারণটা করি এইভাবে, বানানটা কিন্তু দেখো ময়ে একার রয় আকার, কিন্তু উচ্চারণটা হয় ময়জফলা আকার লয় আকার, মেলা। এইভাবে আমরা উচ্চারণটা করে থাকি। এরপরে দেখো শব্দের মধ্যে বা শেষে এ ধ্বনির রূপ এই থাকে, শব্দের মধ্যে বা শেষে কিন্তু যদি এ ধ্বনি থাকে তাহলে সেটা কিন্তু বজায় থাকে, অর্থাৎ এই থাকে। যেমন ধরো ধ রয়িকা, এটার উচ্চারণ কিন্তু ধ রয়িকার ধ্বনির মতোই উচ্চারণ। এই যে একার রয়েছে এই এ কারটা কিন্তু এর উচ্চারণটা বজায় থাকে যদি শব্দের শেষে বা শব্দের মধ্যে এ ধ্বনি থাকে। তারপরে দেখো যুক্তাক্ষরের সঙ্গে যুক্ত যে এ সেটা কিন্তু সর্বত্রই এর উচ্চারণটা এই থাকে। আবারও বলি, যুক্তাক্ষরের সঙ্গে
সর্বত্রই এর মতোই উচ্চারিত হয়। যেমন ধরো শ্রেষ্ঠ, এখানে দেখো প্রথমেই যুক্তাক্ষর রয়েছে, তার বসায় রফলা একার, এই যে একারটা রয়েছে এটা কিন্তু এখানে উচ্চারণটা বজায় থাকবে, অর্থাৎ এই এর মতোই উচ্চারিত হবে। আবার আছে সঙ্গে, ওয়াই গয়ে একার, স ওয়াই গয়ে একার, সঙ্গে যে এখানে যুক্তাক্ষর রয়েছে, এই যুক্তাক্ষরের আগে যে দেখো এটা আছে, এখানে কিন্তু এর উচ্চারণটা বজায় থাকে। যুক্তাক্ষরের সঙ্গে যে যুক্ত একার তার উচ্চারণটা সর্বত্রই এই থাকে। তাহলে দেখো তোমরা আজকে জানলে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আজকে স্বরধ্বনি কাকে বলে তার শ্রেণী বিভাগগুলো পড়িয়েছি এবং স্বরধ্বনির যে চিহ্ন রয়েছে, স্বরবর্ণের যে চিহ্নগুলো রয়েছে সেই স্বরবর্ণের চিহ্নগুলো তোমাদেরকে দেখানো হয়েছে এবং স্বর যে বর্ণমালাগুলো রয়েছে সেই স্বরবর্ণমালার যে বর্ণগুলো তাকে কোন কোন শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে। তারপরে হ্রস্বস্বর, দীর্ঘস্বর, স্বরধ্বনির শ্রেণী বিভাগ, প্লুতস্বর স্বর দেখানো হয়েছে, যৌগিক স্বর দেখেছো তোমরা। তারপর স্বরধ্বনির যে উচ্চারণ বৈচিত্র্য সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করেছি। প্রত্যেকে কিন্তু বাড়িতে খুব ভালো করে অভ্যাস করবে। এর পরের দিনের ক্লাসে আমি চলে যাব ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। ব্যঞ্জন ধ্বনি, সেখানে প্রথমে ব্যঞ্জন ধ্বনি তাহলে কাকে বলে, তার শ্রেণী বিভাগগুলো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ বৈচিত্র্য ইত্যাদি আলোচনা করব। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত।